আচ্ছা, তাহলে আমাদের কালকে হচ্ছে দুপুরে চলে যাবো। কালকে কালকে কোনো ক্লাস পরীক্ষা কিছু নিতে পারবো না। হুম। তো পরীক্ষা 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 নিতে পারবো কিনা দেখে আমি তোকে জানাবো। হুম। কোয়েশ্চেন বানানো নাই, পুরা বানাইতে হবে, আমার আবার ব্যাগ ঠিক গুছাইতে হবে তো। সেজন্য। আচ্ছা, সমস্যা না। আ- আমি আমি দেখতেছি ব্যাপারটা। আমি কোয়েশ্চেন বানাই ফেললে তোকে আমি কালকে দিয়ে দিব প্রশ্ন, সমস্যা নেই। হুম। আর হচ্ছে যে ওই যে কি বলে, আজকে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস। হ্যাঁ। আচ্ছা, তুই একটু দাঁড়া, আমি 5-10 মিনিট দাঁড়া। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারের উপর হচ্ছে আজকে লাস্ট ক্লাস। সংখ্যায়নের উপর 2টা ক্লাস আরো বাকি আছে। সংখ্যায়ন হচ্ছে এই চ্যাপ্টার সব থেকে ইম্পর্টেন্ট টপিক। আর সংখ্যায়নের উপর যে ক্লাসগুলো বাকি আছে, 2টা লেকচার লাগবে। ওই 2টা লেকচার আমার অলরেডি রেকর্ড করা আছে, ওগুলো আমি দিয়ে দিব। তাহলে আজকে হচ্ছে যে অফিসিয়ালি এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস বলা যায়। তাহলে আমরা শুরু করি। আজকের লেকচারের মেইন টপিক হচ্ছে যে পোলারিটি। পোলা চাল চাল আলগায় আনছি তো, প্রচুর টায়ার্ড হয়ে গেছে। মিনিমাম 20 কেজি চাল, 20 কেজি চাল আলগায় আনছি, টায়ার্ড হয়ে গেছে এখন। আচ্ছা, পোলারিটি পোলারিটি কি? পোলারিটি, পোলারিটি, পোলারায়ন, ফাজানের নীতি, এগুলো হচ্ছে এই চ্যাপ্টারের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ। এগুলো রাসায়নিক বন্ধনের কিছু ধর্ম। আমরা তো রাসায়নিক বন্ধনে চলে আসছি না, গত লেকচারে রাসায়নিক বন্ধনে চলে আসছি কিন্তু, মানে চ্যাপ্টারের সেকেন্ড অংশে। হুম। পোলারিটি জিনিসটা কি? পোলারিটি জিনিসটা হচ্ছে যে সমযোজী যৌগগুলা আয়নিক যৌগের মতন আচরণ করবে। সমযোজী যৌগ কি করবে? এখন কখন আচরণ করবে সমযোজী যৌগ? কেন আয়নিক যৌগের মতন আচরণ করবে? এটা একটা ব্যাপার আছে না। সমযোজী যৌগ সমযোজী যৌগ যখন আয়নিক যৌগের মতন আচরণ করে, এটা এই ধর্মটাকে কি বলা হয়? পোলারিটি বলা হয়। ওকে। সমযোজী যৌগ যখন আয়নিক যৌগের মতন আচরণ করে, আয়নিক যৌগের মতন আয়নিক যৌগের মতন আচরণ করে। হুম। আয়নিক যৌগের মতন আচরণ করে। আচ্ছা, এখন কখন আচরণ করে? এমনি এমনি তো করবে না, তাই না? তার মানে এখানে আমরা লিখতে পারি, এখানে আমরা কয়েকটা কিওয়ার্ড লিখতে পারি, কিওয়ার্ডটি মনে রাখবো। কেমন? একটা, দুইটা, তিনটা কিওয়ার্ড দিয়ে আমরা জিনিসটা মনে রাখবো। এক হচ্ছে সমযোজী বন্ধনে, সমযোজী বন্ধনে সমযোজী বন্ধনে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য। হুম। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য, ঋণাত্মকতার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য পার্থক্যের জন্য সমযোজী যৌগের আয়নিক যৌগের মতন বৈশিষ্ট্য। হুম। সমযোজী যৌগের আয়নিক যৌগের মতন বৈশিষ্ট্য, এটা হচ্ছে পোলারিটি। তাহলে কিসের জন্য হয় এটা? কিসের জন্য হয়? তড়িৎ ঋণাত্মকতার জন্য, তাই তো? এখন কথা হচ্ছে যে তড়িৎ ঋণাত্মকতার জন্য যদি সব সমযোজী যৌগ আয়নিক যৌগের মতন আচরণ করে, তাহলে তো দুনিয়ার সমযোজী যৌগেরই অস্তিত্ব থাকতো না। কারণ সমযোজী যৌগ তো আমরা দেখছি যে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য থাকবে না। যেন আমি যদি একটা উদাহরণ দিই, এসিএল, এসিএল এর মধ্যে হাইড্রোজেন একটা দিছে, ক্লোরিন একটা দিছে ইলেকট্রন, তো ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে ক্লোরিন ইলেকট্রন গুলো টেনে নেয়, তাই না? তাহলে টেনে নিলে এই যে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য তো থাকবেই সমযোজী যৌগের মধ্যে। হ্যাঁ, কিছু এক্সেপশনও আছে, যেমন সিএল টু তে কি হয়, ক্লোরিন একটা, এই ক্লোরিন একটাতে, এই ক্লোরিন একটাতে, তাহলে আলটিমেটলি দুইজনের তড়িৎ ঋণাত্মকতা তো সমান, কোনো পার্থক্য নাই, তাই না? পার্থক্য নাই। তার মানে কি ব্যাপারটা এটা দাঁড়ালো, যেখানে শুধু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকবে না, ওগুলাই সমযোজী যৌগ। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকলে এটা আয়নিক যৌগ হয়ে যাবে। না, এটা ভুল। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকলে যে আয়নিক যৌগ,
আয়নিক যৌগ হবে এমন না, কিন্তু তড়িৎ একটা বিশেষ মান আছে। পার্থক্যটা কত মানের ভিতর হলে, কত মানের মধ্যে হলে এটা আয়নিক যৌগ হয়ে যাবে, সেটা একটা ব্যাপার আছে। হ্যাঁ, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। মূলত আয়নিক যৌগ হয়ে যায় কেন, এটা একটু ট্রেলার দিই। কেমন, একটা ট্রেলার দিই। ট্রেলার হচ্ছে যে মেইন টপিকটা আসলে কি হচ্ছে এখানে, আয়নিক যৌগের মতো আচরণ কেমন। হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইডটা তো আমরা এভাবে লিখতে পারি না, এভাবে লিখতে পারি কিনা। হ্যাঁ, এই যে ইলেকট্রন শেয়ার করছে, হাইড্রোজেন একটা করছে, ফ্লোরিন একটা করছে, তাই তো। এখন ফ্লোরিনের তড়িৎ-চিহ্নিতকতার মান কত সব থেকে বেশি, মির্জাফর? কত বল? 4, শুধু 4.1 নাই, 4 এর উপর কোনো তড়িৎ-চিহ্নিতকতা মান নাই। আর হাইড্রোজেনের কত, মাত্র 2.1, তাই না? তার মানে ইলেকট্রন গুলো অবশ্যই ফ্লোরিন নিজের দিকে টেনে নিবে, তাই না? আর ফ্লোরিন যখন ইলেকট্রন গুলো নিজের দিকে টেনে নিবে, তখন এইখানে স্লাইটলি নেগেটিভ আর স্লাইটলি পজিটিভ তৈরি হবে না, পজিটিভ প্রান্ত তৈরি হবে না। তাহলে আমরা কি এই অংশটাকে দেখতো, এই অংশটাকে, এটাকে ক্যাটায়ন বলতে পারি আর এটাকে অ্যানায়ন বলতে পারি। মানে দুই পাশে, এক পাশে ক্যাটায়ন সৃষ্টি হয়েছে, আরেক পাশে অ্যানায়ন সৃষ্টি হয়েছে। আর এক পাশে ক্যাটায়ন আর আরেক পাশে অ্যানায়ন সৃষ্টি হয় একমাত্র কোন যোগে, আয়নিক যোগে না, ক্যাটায়ন আর অ্যানায়ন মিলে। তাই এই যে সমযোজী যৌগটা আয়নিক যৌগের মতন আচরণ করে, জিনিসটা বুঝতে পারছি। সমযোজী যৌগ কখন আয়নিক যৌগের মতন আচরণ করে, ক্যাটায়ন আর অ্যানায়ন সৃষ্টি হয়ে গেলে। কারণ এখন কথা হচ্ছে যে সবগুলাতে তারা এরকম হবে না, কোনটাতে কোনটাতে হবে, কোনটাতে কোনটাতে হবে না, এটা আমরা দেখি। হুম, ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য কত হইতে হবে, যোগের প্রকৃতি কেমন হবে, উদাহরণ দিই। হুম, ইলেকট্রোনেগেটিভিটির ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য, ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য, তারপর হচ্ছে যে যোগের প্রকৃতি, যোগের, বুঝাতে পারতেছি কিনা একটু বল, আজকে আওয়াজ কম নাকি? যোগের প্রকৃতি, তোর উদাহরণ। আচ্ছা, তাহলে দেখ, ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য, যোগের প্রকৃতি, আর এক্সাম্পল কেমন, কেমন হচ্ছে যে যদি ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য জিরো হয়, জিরো বলতে কি, দেখি একটা একটু এক্সাম্পল দিতে, একটু আগে আমি দেখে আসছি, একটু আইকিউ থাকলে এটা বুঝতে পারবি। যে বল, ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য কখন জিরো হয়, একটা জিরো বিশেষমূলক সমজ। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। যেমন ক্লোরিন টু হাইড্রোজেন, হ্যাঁ, ক্লোরিন টু, হ্যাঁ, ঠিক আছে নাকি না? এই যে এগুলো, কারণ এগুলো তো তড়িৎ-চিহ্নিত পার্থক্য থাকবে না, একটা ফ্লোরিনের যেমন আরেকটা ফ্লোরিনের তেমন, একটা ক্লোরিন যেমন আরেকটা ক্লোরিনের তেমন, তাই না? হ্যাঁ, নাকি? তাহলে তড়িৎ-চিহ্নিতকতা পার্থক্য যখন জিরো হবে, তখন যোগের প্রকৃতিটা হবে কেমন, একদম বিশুদ্ধ সমযোজী, একদম বিশুদ্ধ সমযোজী, একদম বিশুদ্ধ সমযোজী। হ্যাঁ, তারপর হচ্ছে যে যেমন এক্সাম্পল কি হবে, এক্সাম্পল হবে Cl2, আয়োডিন টু, এরকম আর কি, হাবি যাবি, ক্লোরিন টু, হাইড্রোজেন টু, সেম মৌল, সেম মৌল হলে। হুম, আচ্ছা, তাহলে তোর চিন্তাধারা পার্থক্য যদি 0.5 এর থেকে ছোট হয়, 0.5 এর থেকে ছোট হয়, মানে 0 থেকে 0.4 এর ভিতর থাকে, মানে 0.1 থেকে 0.4 এর মধ্যে, তখন এটা যোগের প্রকৃতি কেমন হবে, সমযোজী হবে, ঠিক আছে, সমযোজী হবে, এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই, সমযোজী হবে। কিন্তু অপোলার সমযোজী, অপোলার মানে কি, দুইটা বিপরীত প্রান্ত সৃষ্টি হবে না, একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন প্রান্ত সৃষ্টি হবে না, কিন্তু সমযোজী। হুম, বুঝতে পারছি কিনা বল? অপোলার সমযোজী, অপোলার মানে কি, এক প্রান্তে পজিটিভ আর আরেক প্রান্তে নেগেটিভ যে সৃষ্টি হয়, এটাকে বলা হয় পোলার, পোলার যৌগ। আর যদি এই জিনিসটা না তৈরি হয়, তাহলে এই জিনিসটা যদি না তৈরি হয়, তাহলে এটা হচ্ছে কি, অপোলার। তার মানে মান, তড়িৎ-চিহ্নিতকতার পার্থক্য যদি যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, হাইড্রোজেন সালফাইড, হ্যাঁ, H2S, এখানে হাইড্রোজেনের তড়িৎ-চিহ্নিতকতা হচ্ছে 2.1, সালফার হচ্ছে 2.4, হ্যাঁ, তার মানে পার্থক্যটা 0.3 না? হ্যাঁ, 0.3, তো 0.3 হলে এটা সমযোজী যৌগ, কিন্তু আবার এখানে যে স্লাইটলি নেগেটিভ হয়ে যাবে, এটা যে স্লাইটলি পজিটিভ হয়ে যাবে এমন কিছু না, এটা হবে না। কারণ পার্থক্য, পার্থক্য মাত্র 0.3, তো 0.3 মানে সালফার যে একেবারে ইলেকট্রন গুলো নিজের দিকে টেনে আনতে পারবে এমন না। হ্যাঁ, একটা টানাটানি টানা হিচড়া হবে,
টানা ইসরা হবে সামান্য। এটা বুঝাতে পারছি? বুঝাতে পারছি কিনা বল, আওয়াজ নাই কেন? তাহলে এটার এক্সাম্পল কি? এটার এক্সাম্পল হচ্ছে মিথেন, CCl4, CCl4, তারপর হচ্ছে H2S, এগুলা। হ্যাঁ, এক্সাম্পল গুলা থেকে অবশ্যই প্রশ্ন আসবে। কোনটা নিচের কোনটি অপোলার সমযোজী, নিচের কোনটি বিশুদ্ধ সমযোজী। হুম। এখন তড়িৎ পা হ্যাঁ, রেকর্ড অন আছে। এখন তড়িৎ পার্থক্য যদি 0.5 থেকে 1.7 হয়, 0.5 থেকে কত 1.7 হয়, তখনও এই যৌগটা কি হবে? এই যৌগটা সমযোজী বলবো, সমযোজী বলবো তখনও। হ্যাঁ, সমযোজী বলবো, কিন্তু পোলার সমযোজী, পোলার সমযোজী। পোলার সমযোজী মানে কি? আমি যদি এক্সাম্পল দিই, যেমন পানি। হুম, পানি অ্যামোনিয়া, পানি অ্যামোনিয়া, অ্যামোনিয়া। হুম। তো পানিতে কি হয়? হাইড্রোজেনের হচ্ছে কত? হাইড্রোজেনের হচ্ছে যে 2.1, অক্সিজেনের হচ্ছে 3, না, অক্সিজেন হচ্ছে 3.5। তাহলে ব্যাপারটা কি গেল? অক্সিজেন নিজের দিকে টেনে নিবে ইলেকট্রন গুলা। তাহলে অক্সিজেনটা স্লাইটলি নেগেটিভ হবে, হাইড্রোজেনটা স্লাইটলি পজিটিভ হবে। তবে এমন ভাবে টানতে পারে না, একদম ক্যাটায়ন অ্যানায়ন বলতে পারবো এটাকে। বুঝতে পারছি? একদম ক্যাটায়ন অ্যানায়ন বলা যাবে না। তো জিনিসটা হচ্ছে কি, সমযোজী এখনো সমযোজী যৌগের মতনই আচরণ করবে, কিন্তু পোলার সমযোজী। পোলার কেন? কারণ দুই 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 মেরুতে দুইটা চার্জ সৃষ্টি হয়েছে। হ্যাঁ, কিন্তু 1.7 এর থেকে যদি বেশি হয়ে যায়, 1.7 এর থেকে যদি মানটা বেশি হয়ে যায় তোর চিন্তাগত পার্থক্যটা, তখন এটার সমযোজী যৌগ থাকবে না। এটা কি হয়ে যাবে? প্রায় আয়নিক হয়ে যাবে। প্রায় কি হয়ে যাবে? প্রায় আয়নিক হয়ে যাবে। জিনিসটা, এইটা পোলারিটি জিনিসটা বুঝাতে পারছি কিনা বলতো? হাইড্রোজেন ফ্লোরাইড, তার মানে পোলারিটি ধর্মটা হচ্ছে কি? সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। ওকে, যেমন হাইড্রোজেন ফ্লোরাইড, ফ্লোরিন হচ্ছে 4, হাইড্রোজেন হচ্ছে 2.1, মান এদের পার্থক্যটা 1.7 এর বেশি হয়ে গেছে না? তাহলে 1.7 এ যখন বেশি গেছে, তখন ফ্লোরিন একদম অ্যানায়নে পরিণত হয়ে যাবে, হাইড্রোজেন একদম ক্যাটায়নে পরিণত হবে। আর ক্যাটায়ন আর অ্যানায়ন কোথায় দেখা যায়? একমাত্র আয়নিক যৌগে দেখা যায়। তুই মানে নোট করতেছিস নাকি? আমি কি নেক্সট টপিকে যাবো কিনা? তাহলে পোলারিটি শেষ। এখন হচ্ছে আমরা কি পড়বো? এখন হচ্ছে আমরা পোলারায়ন পড়বো। এখন আমরা কি পড়বো? পোলারায়ন। দেখি পোলারায়ন কি হইতে পারে, দেখি বলতো। পোলারায়ন মানে কি দেখি? পোলারায়ন হচ্ছে আয়নিক, আয়নিক যৌগ। না না, পোলারায়ন মানে হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। এবার উল্টা, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। এই পোলারায়ন আর পোলারিটি কিন্তু আমি আগে ভুলে ফেলতাম, এই ভুল করা যাবে না। হুম। পোলারিটি হচ্ছে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, আর পোলারায়ন হচ্ছে আয়নিক যৌগ যখন সমযোজীর মতন বৈশিষ্ট্য করে। হ্যাঁ, তাহলে পোলারায়ন হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, সমযোজী বৈশিষ্ট্য। হ্যাঁ, আচ্ছা, আমরা আগে কিছু সংজ্ঞা লিখে দিই, সংজ্ঞাগুলা লিখে ফেলি। ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রন বেগের বিকৃত করার পদ্ধতিকে পোলারায়ন বলে। ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের অ্যানায়নের ইলেকট্রন বেগের বিকৃত করার ঘটনাকে কি বলা হয়? বিকৃত করার ঘটনাকে বা বিকৃত করার পদ্ধতিকে লিখি। হুম, বিকৃত করার পদ্ধতিকে পোলারায়ন বলে। পোলারায়ন বলে। কিছু বুঝছস? বুঝছস তাই মনে হয়, মাথার উপর দিয়ে গেছে নাকি? আর পোলারায়ন হচ্ছে কি? পোলারায়ন হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, এটা তো আমি লিখছি। হুম, এটা না লিখলাম। তাহলে ব্যাপারটা কিভাবে ঘটে আমরা একটু দেখি। হ্যাঁ, কিভাবে ঘটে একটু দেখি।
আমি যেভাবে আঁকতেছি এভাবে আঁকতে হবে। ক্যাটায়ন, এটা ধর একটা ক্যাটায়ন। এটা এটা কি একটা ক্যাটায়ন। ক্যাটায়নটাকে ছোট 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 দিতে হবে, অ্যানায়নকে বড় ধরবো আমরা। হ্যাঁ, এটা ধর অ্যানায়ন। এটা কি অ্যানায়ন। অ্যানায়নকে কি আমরা এভাবে চিহ্নিতকরণ করবো কখনো? অবভিয়াসলি না। ক্যাটায়ন যায়, অ্যানায়নও তা। শুধু অ্যানায়নের পার্থক্যটা কোথায়? অ্যানায়নে ইলেকট্রন বেশি, তাই না? ইলেকট্রন বেশি থাকবে চারপাশে। এই যে ইলেকট্রন, ইলেকট্রন এই যে চারপাশে, আমি এটা অন্য কালার দিয়ে দিই। ইলেকট্রন কি থাকবে? বেশি থাকবে, তাই না? আর ক্যাটায়ন দ্বারা কি বোঝাচ্ছে? অ্যাবসেন্স অফ ইলেকট্রন। হ্যাঁ, আর অ্যানায়ন দ্বারা কি বোঝাচ্ছে? এক্সট্রা প্রেজেন্স অফ ইলেকট্রন, এক্সট্রা। মানে এই ইলেকট্রন তো আগে যা ছিল তার থেকে আরো এক্সট্রা আছে। হ্যাঁ, এখন ক্যাটায়ন কি করে? ক্যাটায়ন কি করবে দেখি বলতো? ক্যাটায়ন এখানে পজিটিভ চার্জ থাকার কারণে এই যে ক্যাটায়নকে কিন্তু আমরা ছোট ধরছি। কেন ছোট ধরছি? অ্যানায়নকে কেন বড় ধরছি? এগুলো আমরা পরে পরে বুঝবো। হ্যাঁ, ক্যাটায়নটা অনেক আকারে ছোট না? আকারে ছোট মানে কি? নিউক্লিয়াস থেকে অনেক কাছাকাছি না ও দূরত্বটা? আর নিউক্লিয়াসে কি থাকে? নিউক্লিয়াসে অনেকগুলো পজিটিভ চার্জ থাকে না? প্রোটন থাকে না? হুম, তো প্রোটন কি করবে? প্রোটন এই যে এই অ্যানায়নের ইলেকট্রন গুলাকে টান দিবে না? এদিকে টান দিবে না? এই যে এইখানে ইলেকট্রন গুলো যা আছে, তখন আকৃতিটা অনেকটা এরকম হয়ে যাবে না? ক্যাটায়ন তো ক্যাটায়নের মতনই থাকবে। আর অ্যানায়নের আকৃতিটা অনেকটা এরকম হয়ে যাবে কিনা দেখতো? এরকম এরকম হবে কিনা দেখ। এরকম কেন হবে দেখি বলতো? এদিকে এদিকে ইলেকট্রন গুলো চলে আসবে। হ্যাঁ, এই যে ইলেকট্রন গুলো এদিকে চলে আসবে, বুঝতে পারছি? আর এখানে তো পজিটিভ আছে। হ্যাঁ, ইলেকট্রন গুলো এদিকে চলে আসবে। আচ্ছা, এখানে চলে আসলে যৌগটা অনেকটা এরকম দেখাচ্ছে না? দেখতো, তারা এটা আর একটু কাছে হবে, এটা আর একটু কাছে হবে। এই যে একটু এদিকে আঁকি। হ্যাঁ, যৌগটাকে একসাথে লিখি, দূর থেকে দেখি, দূর থেকে দেখলে এটাকে এমন দেখাবে কিনা দেখতে একটু, মানে তুই নিজেই বলে এরকম দেখাবে কিনা, এরকম দেখাবে কিনা দেখতো, দেখাবে? ওই তারা একটু সুন্দর করে রাখে, এরকম দেখাবে না? আর দূর থেকে কি দেখাবে? দূর থেকে মনে হবে না, দূর থেকে মনে হবে না ইলেকট্রন গুলো এই জায়গায় অবস্থিত, এই জায়গায় অবস্থিত। দূর থেকে এরকম মনে হবে না ইলেকট্রন গুলো এই জায়গায় অবস্থিত। আর ইলেকট্রন গুলা দুইটা পরমাণুর মাঝখানে অবস্থিত। এটা কোন যৌগের মধ্যে ঘটে? হ্যাঁ, মানে শেয়ারের মাধ্যমে। এটা কোন ধরনের বন্ধনে? সমযোজী বন্ধন। একটু আগে এটা কি ছিল? একটু আগে এটা ক্যাটায়ন ছিল, এটা অ্যানায়ন ছিল। এটা কি আয়নিক যৌগ ছিল না একটু আগে? এখন এখন কি এরকম দেখাচ্ছে? এটা সমযোজী যৌগের মতন দেখাচ্ছে না? তাহলে ছিল আয়নিক, এখন দেখাচ্ছে সমযোজী। এটা হচ্ছে পোলার আয়ন। বুঝছস কিনা বল, আমি আরো বুঝাবো, আরো ডিটেলসে যাচ্ছি। জাস্ট এমনি ট্রেলারটা বুঝছস কিনা? মানে মেইন ঘটনা কি এটা তো বুঝছস, এরপর ডিটেলসে যাচ্ছি, এটা পরের কথা। আচ্ছা, তার মানে আমরা একটু একটা সূত্র লিখে ফেলি, ধুম করে একটা সূত্র লিখে ফেলি। পোলার আয়ন যত বেশি হবে, একটা কথা লিখতে পারি কিনা? পোলার আয়ন যত বেশি হবে, সমযোজী বৈশিষ্ট্য তত বেশি প্রকাশ পাবে। হুম, কারণ পোলার আয়নের কারণে তো আয়নিক যৌগ, এটা সমযোজী বন্ধনের মতো, সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য প্রকাশ করে। তো পোলার আয়ন যত বেশি হবে, যৌগটা সমযোজী, সমযোজী বৈশিষ্ট্য তত বেশি পাবে না? আচ্ছা তুই বলতো, সমযোজী যৌগটা বেশি স্ট্রং নাকি আয়নিক যৌগ বেশি স্ট্রং? অবশ্যই আয়নিক যৌগ সব থেকে স্ট্রং। আমি কি বলছিলাম? দুনিয়ার সব থেকে স্ট্রং বন্ড হচ্ছে আয়নিক বন্ড, তাই না? আয়নিক বন্ধন যত শক্তিশালী, তার মানে একটা যৌগের মধ্যে বন্ধন যত শক্তিশালী হয়, ওই ওই যৌগটাকে গলায় ফেলতে কিংবা ফুটাইতে আরো বেশি কষ্ট হয় না? কারণ ওরা তো একে অপরের সাথে লেগে থাকে, বন্ধন শক্তিশালী যে। তাহলে আমরা এটা তো বলতে পারি যে আয়নিক যৌগের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক
দ্রাব্যতা, এই জিনিসগুলো সমযোজী যৌগের থেকে বেশি। তার মানে এটা আরেকটা কথা আমরা লিখতে পারি, তার মানে পোলার আয়ন যত বেশি হচ্ছে, যৌগটার সমযোজী বৈশিষ্ট্য তত বেশি প্রকাশ পাচ্ছে, ফলে যৌগটা ক্রমান্বয়ে ক্রমান্বয়ে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এগুলো কমতে আছে, কারণ একসময় তো ওরা আয়নিক যৌগ ছিল কিন্তু ওদের সমযোজী বৈশিষ্ট্য বেশি প্রকাশ পাচ্ছে, তার মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এগুলো কমতে থাকবে না, কারণ সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এগুলো কার থেকে কম, আয়নিক যৌগ থেকে কম হয়। এখন আয়নিক যৌগটাতে পোলারায়ন ঘটার কারণে আয়নিক যৌগটা আস্তে আস্তে সমযোজী বন্ধনের মতন প্রকাশ করতেছে, সমযোজী বন্ধনের মতন প্রকাশ করলে ওর তার মানে যত পোলারায়ন বেশি হবে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত কমতে থাকবে না। এটাই বুঝাইছি, বুঝছস কিনা? এখন প্রশ্ন হচ্ছে কখন পোলারায়ন বেশি ঘটে, কখন আমরা কেমনে বুঝবো পোলারায়ন এখানে বেশি ঘটতেছে এখানে কম ঘটতেছে? হ্যাঁ, তারপর হচ্ছে আমরা কেমনে বুঝবো যে এই আয়নিক যৌগটা এতটুক সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, কতটুক করতেছে না করতেছে, এগুলো কেমনে বুঝবো? তো এগুলো বোঝার জন্য আমাদের একটা বিখ্যাত বিজ্ঞানী আছে, বিজ্ঞানীর নাম কি? শাহজাহান। ভেরি গুড, পাঁচশো কেমনে? হম, শাহজাহানের নীতি, সেই জন্য আমাদের কি কি পড়তে হবে? শাহজাহানের নীতি। শাহজাহানকে আবার ঢোল বাজান লিখে দিস না, ঠিক আছে? শাহজাহানের নীতি আবার পরীক্ষায় তোর ঢোল বাজা দিলে সমস্যা। সহজ জিনিস, একদম সহজ জিনিস। শাহজাহান কয়টা কথা বলছে? শাহজাহান তিনটা কথা বলছে। শাহজাহান কয়টা কথা বলছে? তিনটা। শাহজাহানের এক নাম্বার কথা হচ্ছে যে ও এক নাম্বার কথাই বলছে, এক নাম্বার কথাই বলছে যে ক্যাটায়নের আকার যত ছোট হবে, হুম, ক্যাটায়নের আকার যত ছোট হবে, ক্যাটায়নের আকার যত ছোট হবে এবং অ্যানায়নের আকার যত বড় হবে, ওই যে একটু আগে দেখছো চিত্রে কিন্তু ক্যাটায়নের আকার ছোট দিছিলাম, হুম, এবং অ্যানায়নের আকার যত বড় হবে। তাহলে ছোট কেন দিছে? কারণ ছোট হলে নিউক্লিয়াস থেকে টানতে পারবে বেশি, তাই না? লজিকটা তো বুঝছোস? এই লজিকটাতে আমি সময় যাচ্ছি না, এই যে ও ছোট বলে তো নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রন গুলাকে টানতে পারতেছে বেশি, কারণ এখানে দূরত্বটা কম। ক্যাটায়নের আকার যত ছোট হবে আর অ্যানায়নের আকার যত বড় হবে, স্বাভাবিক অ্যানায়নের আকার যত বড় হবে, হ্যাঁ, এই যে অ্যানায়নের আকারটা যত বড় হচ্ছে, ও ওর নিজের কেন্দ্রের নিউক্লিয়াস থেকে দূরে সরে যাচ্ছে না, ওর নিজের কেন্দ্রের নিউক্লিয়াস থেকে দূরে সরে যাচ্ছে না, তো দূরে সরে গেলে ওকে বাইরের কোনো একটা নিউক্লিয়াস বেশি সহজে টানতে পারবে না, এই যে বাইরের কোনো নিউক্লিয়াস বেশি সহজে টানতে পারবে না, আর ওর নিজের নিউক্লিয়াস থেকে তো দূরত্ব অনেক, নিজের নিউক্লিয়াস থেকে তো ওকে টানতেছে না ভালো করে, তো বাইরের নিউক্লিয়াস তো টেনে নিয়ে যাবে স্বাভাবিক। হুম, তার মানে ক্যাটায়নের আকার যত বড় হবে এবং ক্যাটায়নের আকার যত ছোট হবে আর অ্যানায়নের আকার যত বড় হবে, অ্যানায়নের আকার যত কি হবে, যত, আচ্ছা, ক্যাটায়নের আকার যত কি হবে, ছোট হবে আর অ্যানায়নের আকার যত বড় হবে, পোলার আয়ন তত বেশি হবে। হুম, পোলার আয়ন তত বেশি হবে, পোলার আয়ন তত বেশি হবে। বুঝাতে পারছি? কিন্তু আমাদের তো এক্সাম্পল লাগবে, আর ফাজার নীতি কিন্তু পরীক্ষা আসে। হ্যাঁ, এটা হচ্ছে সংকরায়নের পর সব থেকে ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের। তিনটা নীতি বলবে যে ফাজানের নীতি দ্বারা ব্যাখ্যা করো, তো তোমার কি করা লাগবে? তিনটা নীতি ইউজ করা লাগবে, তিনটা নীতি দিয়ে প্রমাণ করে দেওয়া লাগবে। হুম, দেখি আমি এটা পড়ায় দিয়ে আসছিলাম, এটা যদি এখন আনসার করতে না পারো একটা মাইর দিব। হুম, তুই রেডি কিনা বল। এক্সাম্পল, অ্যালুমিনিয়াম 3+, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, তারপর হচ্ছে সোডিয়াম +। দেখি আকারের ক্রমটা তুই আমাকে বলতো, এখানে আকারের সব থেকে ছোট কোনটা সব থেকে বড় কোনটা, না পারলে একটা মাইর, এটা পড়া দিয়ে আসি। আকারের সব থেকে বড় অ্যালুমিনিয়াম, তাই তো? আমি কিন্তু অ্যালুমিনিয়ামের কথা বলি, আমি অ্যালুমিনিয়াম 3+ এর কথা বলতেছি।
তাহলে আকার বেশি বড় হবে যে, আকার বড় কেন হবে? কারণ সবারই এখানে অ্যালুমিনিয়াম 3+, ম্যাগনেসিয়াম 2+, সোডিয়াম প্লাস, সবারই হচ্ছে ইলেকট্রন সংখ্যা 10, সবারই ইলেকট্রন সংখ্যা 10, কিন্তু অ্যালুমিনিয়ামের 10টা ইলেকট্রনকে 10টা ইলেকট্রনের কেন্দ্রে নিউক্লিয়াস টানতেছে, কেন্দ্রে প্রোটন আছে কয়টা? অ্যালুমিনিয়াম 13টা প্রোটন না? অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 13টা প্রোটন 10টা ইলেকট্রনকে টানতেছে কেন্দ্রের দিকে, আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 12টা প্রোটন 10টা ইলেকট্রনকে কেন্দ্রের দিকে টানতেছে, সোডিয়ামের ক্ষেত্রে 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে কেন্দ্রের দিকে টানতেছে। তার মানে টানার শক্তি অবশ্যই অ্যালুমিনিয়ামের বেশি হবে না কেন্দ্রের দিকে? এখানে 13টা প্রোটন মিলে 10টাকে টানতেছে ইলেকট্রন, তার মানে কেন্দ্রের দিকে যত টানতেছে বেশি, আকারটা তত ছোট হয়ে যাচ্ছে না? আকারটা তত ছোট হয়ে যাচ্ছে না? তাহলে আকারের ক্রমটা কি হবে? সব থেকে ছোট কোনটা? সব থেকে বড় কোনটা এখানে? সোডিয়াম। তাহলে সোডিয়াম প্লাস সব থেকে বড়, তারপর ম্যাগনেসিয়াম 2+, তারপর হচ্ছে যে অ্যালুমিনিয়াম 3+, মানে অ্যালুমিনিয়াম 3+ হচ্ছে সব থেকে ছোট। আমি বলছি না এগুলো বেসিক ঠিক থাকতে হবে, নাহলে এই বেসিক ঠিক একবার হয়ে গেলে সবগুলো দেখতে হচ্ছে সেম ব্যাখ্যা, সেম ব্যাখ্যা। আকার ছোট হলে নিউক্লিয়াস থেকে কাছাকাছি চলে আসে, এইগুলাই। হ্যাঁ, তাহলে পোলারাইজেশন সব থেকে বেশি কার হবে? দেখি বলতো এখানে পোলারাইজেশন সব থেকে বেশি কার হবে? পোলারাইজেশন এখানে সব থেকে বেশি, পোলারাইজেশন সব থেকে বেশি হবে অ্যালুমিনিয়ামের, কারণ ফাজার নীতি প্রথমটা কি বলছে? ক্যাটায়ন আকার যত ছোট হবে। হ্যাঁ, তার মানে পোলারাইজেশন সব থেকে বেশি হবে কার? অ্যালুমিনিয়াম 3+ এর, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ এর, তারপর হচ্ছে সোডিয়াম প্লাস এর। বুঝতে পারছি কিনা? আচ্ছা, তাহলে কেন আকার ছোট হলে কেন পোলারাইজেশন বেশি হয়, এটা কিন্তু একটু আগে বুঝিয়ে দিয়ে আসছে। আকার ছোট বলে বাইরে ইলেকট্রন গুলাকে আনতে পারে বেশি। হ্যাঁ, আর তোমার সমযোজী বৈশিষ্ট্য সব থেকে বেশি প্রকাশ করবে কে? সমযোজী বৈশিষ্ট্য কারণ পোলারাইজেশন যার বেশি তার সমযোজী বেশি, তাই না? তাহলে আমরা বলতে পারি অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই যৌগটার সমযোজী বৈশিষ্ট্য সব থেকে বেশি ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে, তারপর সোডিয়াম ক্লোরাইড। তাহলে প্রশ্নটা তোকে কিভাবে ছুড়ে মারবে জানো? তোর মুখের উপর, তোর মুখের উপর ছুড়ে মারবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, এখানে আমাদের সমযোজী বৈশিষ্ট্য কার বেশি? হ্যাঁ, সমযোজী বৈশিষ্ট্য কার বেশি এবং কেন প্রমাণ করো। তুমি কি দিয়ে প্রমাণ করবা? ফাজার নীতি দিয়ে প্রমাণ করে দিতে পারবা না? ফাজার নীতি দিয়ে প্রমাণ করে দিতে পারবা না? এখন এখানে ফাজার নীতি ইউজ করতে হবে, কেমনে বুঝবা? এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, তার সমযোজী বৈশিষ্ট্য বেশি। এখানে অ্যানায়নটা কিন্তু সবার সেম, ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, সবারই ক্লোরিন অ্যানায়ন হিসেবে আছে। ক্যাটায়ন হিসেবে কি আছে? অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, তার মানে ক্যাটায়নটা চেঞ্জ হচ্ছে যে যৌগ তিনটার মধ্যে, তাই না? তখন তখন তোমার মাথায় আসতে হবে তার মানে ক্যাটায়নের ব্যাখ্যাটা হবে। হ্যাঁ, কারণ এখানে তো অ্যানায়নের কোনো কাজ নাই, অ্যানায়ন তো সবগুলা ক্লোরিনই আছে, তার মানে কাবজাব যেখানে হচ্ছে এটা ক্যাটায়নের জন্য হচ্ছে। এখন ক্যাটায়নের আকার ছোট হলে কি হয়, বড় হলে কি হয়, এটা আমি ফাজানের প্রথম নীতিতে বুঝাই গেছে। হ্যাঁ, একটু বুঝছিস কিনা আমাকে বল। তাহলে হ্যাঁ, তাহলে তুমি ক্যাটায়ন নিয়ে কাজ করবা, অ্যানায়ন নিয়ে তো তোমার কোনো কাজ নেই। আছে? অ্যানায়ন তো তিন অর্ডারই সেম, ক্লোরিন ক্লোরিন দিয়ে কি কাজ করবি আর? তো চেঞ্জ হচ্ছে এক ক্যাটায়নটা, তার মানে ক্যাটায়নে কি কি এমন করতেছে যেটা কারণে ইতে সমযোজী বৈশিষ্ট্য বেশি প্রকাশ করতেছে, এটা কম বোঝাচ্ছে। হ্যাঁ, আর এটা তো তখন ফাজানের প্রথম নীতি কি বলছে? ক্যাটায়ন আকার যত বড় ছোট হবে তত সমযোজী বৈশিষ্ট্য তত বেশি প্রকাশ পাবে, পোলারায়ন তত বেশি হবে। তখন তুমি ফাজানের নীতি দিয়ে ব্যাখ্যা করে দিবা। হ্যাঁ, ফাজার নীতিতে আবার অ্যানায়নের কথাও বলছে প্রথম নীতিটাতে, অ্যানায়নের আকার যত বড় হবে, অ্যানায়নটাতে আসতেছি আসতেছি সামনে। এখন কথা হচ্ছে এটা না, গলনাঙ্কের ক্রমটা কেমন হবে? উল্টা হবে, তাই না? সোডিয়াম ক্লোরাইড সব থেকে বেশি, তারপর ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই জিনিসটা ক্লিয়ার কিনা আমাকে বল, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, আমি বলতেছি আবার বারবার। হুম, ওকে, তাহলে আমি এখন ফাজার প্রথম নীতিটাতে আমরা একটা অংশ কভার করছি, এখন অ্যানায়নটা নিয়ে একটা এক্সাম্পল দিতে হবে না? অ্যানায়নের ক্ষেত্রে কি বলছে? অ্যানায়নের ক্ষেত্রে বলছে অ্যানায়নের আকার যত বড় হবে, হুম, অ্যানায়নের আকার যত বড় হবে, দেখি আমারে বলতো, তুই আমারে বল, ফ্লোরিন
মাইনাস, এটা একটা অ্যানায়ন, ক্লোরিন মাইনাস, ব্রোমিন মাইনাস। এখানে আকার সব থেকে বড় কার? হ্যাঁ, ব্রোমিনের আকার সব থেকে বড় না? তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে ফ্লোরিন, তাই তো? তাহলে সমযোজী বৈশিষ্ট্য পোলারেন কার বেশি হবে? পোলারেন বেশি হবে কার? পোলারেন বেশি হবে কার? ব্রোমিনেরই, তাই না? তারপর ক্লোরিনের, তারপর ফ্লোরিনের। তাহলে সমযোজী বৈশিষ্ট্য কার বেশি হবে? সমযোজী বৈশিষ্ট্য কার বেশি হবে? ওইটা উল্টো হবে বলে। পোলারায়ন যত বেশি হয় সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হয় না? পোলারায়ন আর সমযোজী সমানুপাতিক না? তাহলে এটাও সেম থাকবে, এটাও কি থাকবে? সেম থাকবে। তাহলে আমরা একটা বানাই ফেলি, যৌগ হিসাবে এক্সাম্পল থেকে পরীক্ষিত যৌগ হিসাবে আসবে। তার মানে সিলভার ব্রোমাইটের, সিলভার ব্রোমাইটের সমযোজী বৈশিষ্ট্য সব থেকে বেশি সিলভার ক্লোরাইড থেকে, তারপর সিলভার ফ্লোরাইড থেকে। হ্যাঁ, ঠিক আছে না? পরীক্ষায় প্রশ্ন কেমন আসবে? পরীক্ষায় প্রশ্ন আসবে সিলভার ব্রোমাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ফ্লোরাইডের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য কার বেশি। এখন তুমি তো এখানে দেখতেছো ক্যাটায়ন সবগুলো একই, ক্যাটায়ন সবগুলো একই না? এটারও সিলভার, এটারও সিলভার, এটারও সিলভার, তিনটারই সিলভার। তার মানে ঘটনা ঘটতেছে কোথায়? অ্যানায়নে ঘটতেছে, তাই না? তাহলে অ্যানায়নে ঘটতেছে। এখন সমযোজী বৈশিষ্ট্য কার বেশি কার কম, এগুলো কোন নীতি দ্বারা ব্যাখ্যা করা যায়? ফাজার নীতি দ্বারা ব্যাখ্যা করা যায়। আর ফাজার নীতি কি বলছে? অ্যানায়নের আকার যত বড় হবে সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে। বুঝতে পারছি? তাহলে ব্যাখ্যা করতে পারবি কিনা? আচ্ছা দেখি, এখন তোকে একটা প্রশ্ন করি, প্রবলেম পারস কিনা দেখি, কি বুঝছস একটু দেখি। বেরিলিয়াম 2+ আর ক্যালসিয়াম 2+, হ্যাঁ, ক্যালসিয়াম 2+, সমযোজী বৈশিষ্ট্য কার বেশি? সমযোজী বৈশিষ্ট্য কার বেশি দেখি। ক্যালসিয়ামের আকার বড়, তাই ক্যালসিয়ামের সমযোজী বৈশিষ্ট্য বেশি, তাই তো? কিন্তু ফাজার নীতি কি বলছে? ক্যাটায়নের আকার যত ছোট হবে সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে। এটা কি ক্যাটায়ন দিছি না অ্যানায়ন দিছি? বেরিলিয়াম 2+ আর ক্যালসিয়াম 2+ ক্যাটায়ন না অ্যানায়ন? হ্যাঁ, কই আওয়াজ নাই কেন? আচ্ছা, তাহলে এখানে আমি কি তোকে ক্যাটায়ন দিছি না অ্যানায়ন দিছি? ক্যাটায়ন দিছি না? আর ক্যাটায়ন অনুযায়ী কি ফাজার নীতি কি বলছে? ক্যাটায়নের আকার যত ছোট হবে পোলারায়ন তত বেশি হবে। তাহলে তুই উল্টা বলছস না? তাহলে সলিউশন কি হবে? অবশ্যই বেরিয়াম 2+ এর বেশি, বেরিয়াম 2+ এর বেশি ক্যালসিয়াম 2+ থেকে। কারণ কেন? কারণ কেন? কারণ বেরিয়াম প্লাস এর আকার ছোট। তারপর ছোট হলে কেন পোলারায়ন বেশি হয় এগুলো নিজের ভাষায় ব্যাখ্যা করতে পারবি না? কারণ ছোট হলে নিউক্লিয়াস দ্বারা টানতে পারবে বেশি। পারবি কিনা? তাহলে প্রশ্ন আসবে কেমন? প্রশ্ন আসবে যে বেরিলিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য কার বেশি? প্রশ্ন কিভাবে আসবে? প্রশ্ন তো আর বেরিলিয়াম 2+ ডাইরেক্ট দিয়ে দিবে না, ক্যাটায়ন দিয়ে দিবে না, ক্যাটায়ন তোকে চিহ্নিত করতে হবে। বেরিলিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইড এর মধ্যে সমযোজী বৈশিষ্ট্য কার বেশি? বুঝতে পারছি? এখানে দুইটাতেই ক্লোরিন আছে, তার মানে অ্যানায়ন নিয়ে আমাদের কোনো কাজ নাই। আমাদের কাজ কি নিয়ে? আমাদের কাজ হচ্ছে যে ক্যাটায়ন নিয়ে। হ্যাঁ, তাহলে ফাজানে 1 নম্বর নীতিটা আমি বুঝাতে পারছি কিনা? তাহলে আমরা 2 নম্বর নীতিতে যাই। 2 নম্বর নীতি কি বলতেছে? দাঁড়া একটু দাঁড়া। 2 নম্বর নীতি বলতেছে ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ ঘনত্ব যত বেশি হবে পোলারায়ন তত বেশি হবে। 2 নম্বর নীতি কি বললো? ক্যাটায়ন এবং অ্যানায়নের
এটা চার্জ ঘনত্ব না লিখে চার্জ লিখতে পারো, অ্যানোডের চার্জ যত বেশি হবে, এটা একদম ইজি না? চার্জ মানে +2 অবশ্যই +1 থেকে বেশি, -2 অবশ্যই -1 থেকে বেশি হবে পোলার আয়নটা। হুম, ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ যত বেশি হবে, পোলার আয়ন তত বেশি হবে। চার্জ যত বেশি হবে, পোলার আয়ন তত কি হবে? বেশি হবে। হুম, তাহলে একদম ইজি ব্যাপার, একদম ইজি ব্যাপার। এক্সাম্পল নিলে তুই নিজে পারার কথা। 3টা এক্সাম্পল নি আবারও, ঠিক। অ্যালুমিনিয়াম 3+, ম্যাগনেসিয়াম 2+, আর সোডিয়াম প্লাস। তাহলে পোলার আয়ন সব থেকে বেশি কার? কারণ কেন? চার্জ যত বেশি হবে তার পোলার আয়ন তত বেশি হবে। হ্যাঁ, আর পোলার আয়ন বেশি মানে ওর তত সমযোজী বৈশিষ্ট্য বেশি প্রকাশ পাবে। একটা জিনিস খেয়াল করছস, একটু আগে ফাজানের 1 নাম্বার নীতি দিয়েও কিন্তু এটা ব্যাখ্যা করা গেছে, 2 নাম্বার নীতি দিয়েও আরেকভাবে ব্যাখ্যা করা যাচ্ছে, তাই না? 1 নাম্বার নীতি যখন ইউজ করছে তখনও দেখ এটাই আসছে আনসার। এই যে দেখ, পোলার আয়ন বেশি হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ আর ম্যাগনেসিয়াম 2+, সোডিয়াম প্লাস। 2 নাম্বার নীতি তো সেম আসে। তো এখন ব্যাপারটা হচ্ছে তোর যে নীতিটা মনে থাকবে তুই সেই নীতি দিয়ে ব্যাখ্যা করবি। হ্যাঁ, আর যদি সব নীতি মনে থাকে, তাহলে সবগুলা দিয়ে দিবি। বুঝতে পারছি? কারণ 3 নাম্বার 4 নাম্বার পেতে গেলে তো আর এমন শর্ট শর্ট আনসার করে দিলে হবে না, তাই না? তারপর আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, O2 মাইনাস আর F মাইনাস, এখানে পোলার আয়ন কার সব থেকে বেশি হবে? O2 মাইনাস। কারণ কেন? চার্জ চার্জ বেশি যে সেজন্য। হুম, তাহলে এখন তোকে একটা প্রশ্ন দিয়ে দিই, কোয়েশ্চেনটা নিজে সলভ করবি। কোয়েশ্চেনটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম ফ্লোরাইডের মধ্যে কোনটি বেশি সমযোজী? ক্যালসিয়াম অক্সাইড এবং, দেখি তুই সাথে সাথে আনসার আনসার দিয়ে দে তো মুখে মুখে। আর ক্যালসিয়াম ফ্লোরাইডের মধ্যে কোনটি বেশি সমযোজী? কোনটি বেশি, এটা কিন্তু 1 নাম্বার নীতি দিয়ে ব্যাখ্যা করতে পারবি, 2 নাম্বার নীতি দিয়ে ব্যাখ্যা করতে পারবি। হ্যাঁ, ক্যালসিয়াম ফ্লোরাইডের মধ্যে কোনটি বেশি সমযোজী? অবশ্যই। কারণ কেন? কারণ এখানে তো ইলেকট্রন বেশি বলতে চার্জ বেশি, অ্যানায়নের চার্জ বেশি, ইলেকট্রন বেশি না। হ্যাঁ, ইলেকট্রন বেশি, কিন্তু ইলেকট্রন বেশি লিখলে তোকে টিচার বলতে কি রে, ইলেকট্রন বেশি হলে কোন ভাষা ইউজ করতেছে, ক্লাস 9-10 এর মতন। আর তোকে কি বলতে হবে? অ্যানায়নের চার্জ বেশি। হ্যাঁ, একটু সুন্দর ভাষা লিখতে হবে না? আর এখানে দুইটাতেই ক্যালসিয়াম আছে, তাহলে ক্যালসিয়াম নিয়ে কোনো কাজ নাই। নিশ্চয়ই কাবজাব আছে কোথায়? অ্যানায়ন নিয়ে। এখানে অ্যানায়নটা দেখতে হবে। আর ফাজার নীতি বলে যে যেটা চার্জ বেশি হবে তার সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে, কারণ পোলার আয়ন বেশি হবে। বুঝতে পারছি? তাহলে আমি এখন ফাজার নীতি 3 নাম্বারে চলে যাই। 3 নাম্বার নীতি কি বলছে? 3 নাম্বার নীতিতে বলছে ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে ডি ও এফ অরবিটালের উপস্থিতি। হুম, ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে ডি ও এফ অরবিটালের উপস্থিতি। আমি এক সমস্যায় বলছি রে। আরে আচ্ছা দেখ, ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে ডি ও এফ অরবিটালের উপস্থিতি। হ্যাঁ, এটা একটু বুঝতে হবে আমাদের, এটা একটু বুঝতে হবে। যে ক্যাটায়ন গুলাতে শুধু এটা কিন্তু অ্যানায়নের কথা বলিনি, এখানে কিন্তু একটা অ্যানায়নের কথা বলিনি, বলছি দেখো 3 নাম্বার নীতিতে শুধু ক্যাটায়নের কথাই বলা আছে। হ্যাঁ, ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে ডি ও এফ অরবিটাল উপস্থিতি মানে কি বুঝাইলো? মানে বুঝাইলো যে NH2 আর NP6 এই ধরনের ইলেকট্রন বিন্যাস থেকে NH2, NP6, ND, ND 1 থেকে 10 এর মধ্যে ইলেকট্রন থাকলে হচ্ছে, ঠিক আছে? এরকম এর পোলার আয়ন বেশি, জিনিসটা বুঝাতে পারছি? মানে যে ক্যাটায়ন ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল পর্যন্ত যাবে, ডি অরবিটাল শেষ অরবিটাল হিসেবে ডি অরবিটাল থাকবে, ওর পোলার আয়ন বেশি হবে, হুম, কথাটা বুঝছস কিনা আমাকে একটু বল, আওয়াজ কর।
ওই আওয়াজ নাই কেন? হ্যাঁ, আওয়াজ নাই কেন? কথাটা বুঝছিস কিনা আমাকে বল না। ওই আওয়াজ নাই, স্ক্রিনও দেখতেছিস না? হ্যাঁ, স্ক্রিন দেখতেছিস না কেন? কিনা আমাকে একটু বল এই কথাটা, মানে ক্যাটায়নের ইলেকট্রোমিনাসের যদি ডি অরবিটাল উপস্থিত থাকে, ওটা পোলারেন তত বেশি হবে। মানে ডি অরবিটাল উপস্থিত থাকা মানে কি, এই যে যেমন এক ক্যাটায়নের ইলেকট্রোমিনাস যদি NH2 আর NP6 হয়, এই ধরনের ইলেকট্রোমিনাস থেকে NH2 NP6 ND পর্যন্ত গেলে এটা পোলারেন বেশি হবে। হ্যাঁ, কেন পোলারেন বেশি হবে? কারণ ডি অরবিটালের শিল্ডিং এফেক্ট কম। শিল্ডিং এফেক্ট কম ডি অরবিটালের, ফলে কেন্দ্রের নিউক্লিয়াস বাইরে ইলেকট্রনকে খুব সহজে টানতে পারে। বুঝতে পারছি? ক্যাটায়নের মধ্যে যে ইলেকট্রনটা থাকে, সরি, ক্যাটায়নের কেন্দ্রের মধ্যে যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস দ্বারা অ্যানায়নের ইলেকট্রনগুলোকে খুব সহজে টানতে পারে। কারণ কেন টানতে পারে? ডি অরবিটালের শিল্ডিং এফেক্ট কম। পড়াইছিলাম এগুলো আমি, মনে আছে? ডি অরবিটাল শিল্ড, হ্যাঁ, প্রচুর খারাপ। ওই রাউটার চেঞ্জ করতে হবে তোর। রাউটার চেঞ্জ করলে দেখবি দুমদাম ঠিক হয়ে গেছে। তাহলে দেখ, ডি অরবিটাল ডি অরবিটাল শিল্ডিং এফেক্ট কম না? আমি বলি, এটা যদি একটা পরমাণু হয়, ধর ওর শেষ কক্ষপথ বা শেষ অরবিটাল ডি অরবিটাল, তো এখানে 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 হচ্ছে অ্যানায়ন আছে, অ্যানায়ন, এগুলো হচ্ছে অ্যানায়নের ইলেকট্রন। হ্যাঁ, এই যে অ্যানায়নের ইলেকট্রন, ইলেকট্রন গুলাকে খুব সহজে কেন্দ্রে নিউক্লিয়াস টানতে পারবে। এই পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াস টানতে পারবে, কারণ ওর শেষ অরবিটাল ডি অরবিটাল। আর ডি অরবিটাল শিল্ডিং এফেক্টটা কম। শিল্ডিং এফেক্ট মানে বাধা দেওয়ার ইয়াটা, এটা কম। তাহলে যত টানতে পারবে, তাহলে পোলারিনটা তত বেশি হবে না? বুঝতে পারছি? যেমন এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে যেমন সোডিয়াম প্লাস আর কপার প্লাসের মধ্যে কার পোলারায়ন বেশি? কপার প্লাসের মধ্যে কার পোলারায়ন বেশি দেখি বলতো? অবশ্যই সোডিয়াম প্লাসের। সরি সরি, কপারের 1:2। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কপারের হবে 1:2, 2:2p6। আর কপারের ইলেকট্রোমিনাসে দেখা যাচ্ছে 1:2, 2:2, 2p6, 3s2, 3p6, 3d10, তাই না? এখানে ডি অরবিটাল আছে, এই যে ডি অরবিটাল আছে না, এই ডি অরবিটাল থাকার কারণে কপার প্লাসের ইলেকট্রোমিনাস, সরি, পোলারায়ন কার বেশি হবে? কপার প্লাসের হবে না বেশি? কপার প্লাসের পোলারায়ন সোডিয়াম প্লাস থেকে বেশি হবে। হুম, বুঝতে পারছি কিনা? তাহলে আওয়াজ নাই কেন? হুম, তুই এখন বুঝতে পারছস? হুম, ডি অরবিটাল উপস্থিতির কারণে, মানে ডি অরবিটাল শিল্ডিং এফেক্ট কম সেজন্য। হুম, বুঝতে পারছি কিনা? তুই আওয়াজ নাই কেন? তুই অন্য রুমে যা, অন্য রুমে যা তাড়াতাড়ি, কারণ আমাদের পড়া শেষ করতে হবে আজকে। এরকম ডিস্টার্ব দিলে কেমনে হবে? তারা রেকর্ডটা একটু অফ ছিল, লাস্ট লাস্ট 2-3টা লাইন বলছে একটু অফ ছিল, এগুলো আবার বলি। হ্যাঁ, তো এখানে কপার প্লাসের হচ্ছে কি, কপার প্লাসের সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, পোলারায়ন বেশি হবে। কারণ কেন? কপার প্লাসের মধ্যে শেষ অরবিটাল হিসেবে ডি অরবিটাল আছে, আর শেষ অরবিটাল হিসেবে যখন ডি অরবিটাল আছে, ডি অরবিটালের শিল্ডিং এফেক্ট কম। ফলে কপার প্লাসের কেন্দ্র নিউক্লিয়াসটা বাইরের কোনো অ্যানায়ন ইলেকট্রন গুলাকে খুব সহজে টানতে পারবে, যেহেতু ডি অরবিটালের শিল্ডিং এফেক্টটা কম। শিল্ডিং এফেক্ট কি আমি গত গত লেকচার গুলোতে বুঝে দিয়ে আসছি। তার মানে পোলারায়ন যত, যার কেন্দ্রের শিল্ডিং এফেক্ট আমি তোকে বলি, কপার প্লাস এটা তোর একটা পরমাণু, এটা তোর কপার প্লাস। কপার প্লাসের শেষ অরবিটাল হিসেবে ডি অরবিটাল আছে, ডি অরবিটাল। তো এখানে এখানে একটা অ্যানায়ন আছে, অ্যানায়ন ইলেকট্রন গুলোকে তো টানবে ক্যাটায়ন, টানবে না? এই যে এদিকে টানবে। হ্যাঁ, এই যে এইদিকে টানবে, ও নিউক্লিয়াস দ্বারা টানবে।
এখন টানাটা যত সহজ হবে, যতটা ডি অরবিটাল শিলিং এফেক্ট কম না, শিলিং এফেক্ট মানে কি, বাধা প্রদান করে, যে টানাটাকে বাধা প্রদান করতেছে। হ্যাঁ হ্যাঁ, ফলে যেহেতু ডি অরবিটাল এখানে ডি অরবিটাল শিলিং এফেক্ট অন্যগুলোর থেকে কম, ফলে এটা ইজিলি টানতে পারবে না, ইজিলি টানতে পারবে না এগুলাকে। ফলে অ্যানায়ন গুলো এক পাশে চলে আসবে না, এদিকে চলে আসবে না, এই যে ইলেকট্রন গুলা, এটাই ডি অরবিটাল শিল্ডিং এফেক্ট কম বলে। ডি অরবিটাল উপস্থিতির কারণে, ক্যাটায়নে যদি ডি অরবিটাল উপস্থিত থাকে তাহলে এটা পোলারিটি তত বেশি হবে। হুম, তাহলে এই গেল ফাজানের নীতি, ফাজানের নীতি টিতি গেল। তো আমাদের হচ্ছে যে এখন নেক্সট টপিকে যেতে হবে, ফাজানের নীতি কিন্তু শেষ। এবার আমি কি বলছিলাম, গত ক্লাসে বলছিলাম অরবিটাল অতিক্রমণ পড়াবো, তাই না? অরবিটাল অতিক্রমণ, অরবিটাল অতিক্রমণ, এখন হচ্ছে অরবিটাল অতিক্রমণ টপিক। অরবিটাল অতিক্রমণ টপিক, অরবিটাল অতিক্রমণ টপিকটা কেমন হবে? অরবিটাল অতিক্রমণ বলতে কি বোঝায়? হুম, গত ক্লাসে বুঝাইছিলাম আমি। এই যে হাইড্রোজেন আর আরেকটা হাইড্রোজেন মিলে H2 গঠন করতেছে, H2 গঠন করতেছে। এখানে এই হাইড্রোজেন হচ্ছে s অরবিটাল ছিল, এই হাইড্রোজেনও s অরবিটাল হইছে। এখন কি হইছে, যখন গঠন হইছে তখন ইলেকট্রন শেয়ার করছে না, এই যে ইলেকট্রন শেয়ার করছে, এই শেয়ার করার সময় একটা অরবিটাল আরেকটা পরমাণুর অরবিটাল এর উপরে 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 বসে যায়, একটার উপর আরেকটা বসে যায়, বা একটার ভিতর আরেকটা ঢুকে যায়। এই যে জোটটুক অংশ ঢুকছে না, এই যে জোটটুক অংশ ঢুকছে না, এই যে একটু অংশ যে ঢুকছে, একটু অংশ যে ঢুকছে, এটাই হচ্ছে অরবিটাল অতিক্রমণ। এটাই কি, এটাই হচ্ছে অরবিটাল অতিক্রমণ। জিনিসটা বুঝাতে পারছি? ওভারল্যাপ করছে, একটা পরমাণু অরবিটাল আরেকটা পরমাণু অরবিটালকে ওভারল্যাপ করছে। হ্যাঁ, আর এই অতিক্রমণটা যত বেশি হবে বন্ধন তত শক্তিশালী হবে। হ্যাঁ, অতিক্রমণ যত বেশি হবে বন্ধন তত শক্তিশালী হবে। অতিক্রম যত বেশি না, মানে একটু ঢুকছে না, এটা তো আরো বেশি ঢুকছে, একে অপরের সাথে আরো বেশি একে অপরের উপর বসে গেছে। হ্যাঁ, কেন এভাবে বসতে পারতো না, এভাবে বসতে পারতো না, দেখতো এভাবে বসতে পারতো না, আরো বেশি ঢুকছে না এই জায়গাটা, এই যে আরো বেশি ঢুকছে না একে অপরের ভিতর। এই যত বেশি ঢুকবে, এই যত বেশি অতিক্রমণ ঘটবে, তত বন্ধনটা তত বেশি শক্তিশালী হবে। তত বেশি হবে বন্ধন, তত শক্তিশালী হবে, বন্ধন তত শক্তিশালী হবে, শক্তিশালী হবে। আরেকটা কথা লিখে রাখ, এই কথাটা পরে কাজে দিবে, একটু পরে। অতিক্রমণ অক্ষ বরাবর বেশি কাজ করে, অক্ষ বরাবর বেশি কাজ করে, অতিক্রমণ অক্ষ বরাবর বেশি কাজ করে, অক্ষ বরাবর বেশি কাজ করে। অতিক্রম তাহলে অক্ষ বরাবর বেশি কাজ করে। এখন সমযোজী বন্ধনে দুই ধরনের বন্ধন দেখা যায়। হ্যাঁ, সমযোজী বন্ধনে দুই ধরনের বন্ধন দেখা যায়, দেখি বলতো কি কি? ভেরি গুড। সমযোজী বন্ধনে, যদি এগুলো জৈব যৌগতে, আমি পড়াই বলছি অলরেডি। হ্যাঁ, দুই ধরনের বন্ধন দেখা যায় সমযোজী বন্ধনে। আচ্ছা, তুই তো পারবি, তুই তো আবার জৈব যৌগ পরীক্ষাও দিবি, বুঝছিস না? সমযোজী বন্ধনে দুই ধরনের বন্ধন দেখা যায়, কি কি? সিগমা বন্ধন আর পাই বন্ধন। হ্যাঁ, সিগমা বন্ধন আর পাই বন্ধন, তাহলে তোরা বুঝাইতে বেশি সময় লাগবে না এগুলা। হুম, দেখি বলতো একটা সমযোজী যৌগের মধ্যে সিগমা বন্ধন কয়টা সম্ভব, আর বাকি যে বন্ধনগুলো হবে এগুলো কি? তার মানে একটা সমযোজী যৌগের মধ্যে প্রথমে সিগমা বন্ধন দিয়ে ওরা যুক্ত হবে, আর ওইটাই ফার্স্ট এন্ড ওইটাই লাস্ট, সিগমা বন্ধন একটাই থাকে, ওইটা দিয়ে প্রথমে যুক্ত হয়, এর বাকি যে বন্ধনগুলো হয় ওগুলো হচ্ছে কি, পাই বন্ধন। হ্যাঁ, তাহলে সিগমা বন্ধন কি? সিগমা বন্ধন কি? সিগমা বন্ধন কি? সমযোজী বন্ধন গঠনে, 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 সমযোজী বন্ধন গঠনে অরবিটাল মুখোমুখি বা সামনাসামনি অতিক্রমণের ফলে যে বন্ধন হয়,
হ্যাঁ, অরবিটাল অরবিটাল মুখোমুখি মুখোমুখি বা সামনাসামনি অতিক্রমণের ফলে সামনাসামনি অতিক্রমণের ফলে সামনাসামনি অতিক্রমণের ফলে সামনাসামনি অতিক্রমণের ফলে কি হয়? সামনাসামনি অতিক্রমণের ফলে যে বন্ধন হয়, হ্যাঁ, যে বন্ধন হয়, এটাকে কি বলা হয়? এটাকে সিগমা বন্ড বলা হয়। সামনাসামনি মুখোমুখি কেমন, যেরকম কেমন, এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে যে যেমন এস অরবিটাল, হ্যাঁ, এই যে এস অরবিটাল আর এস অরবিটাল, দুইটা পরমাণু এস অরবিটাল যদি ইলেকট্রন শেয়ার করে তাহলে এস এস, তাহলে এস এস ইয়ে হবে না, মানে এস এস অতিক্রমণ ঘটবে না, এটাকে বলা হয় এস এস অতিক্রমণ, এটাকে বলা হয় এস এস অতিক্রমণ। হ্যাঁ, তাহলে যৌগটাকে আলটিমেটলি কেমন দেখায়? যৌগটাকে আলটিমেটলি এরকম দেখাবে, এরকম দেখাবে। হ্যাঁ, বুঝতে পারছি কিনা? আবার এরকম হতে পারে এসপি অতিক্রমণ, এসপি, হ্যাঁ আর সমস্যা নেই, এসপি অতিক্রমণ তো হতে পারে, হতে পারে না? মানে একটা পরমাণু এস অরবিটাল ইলেকট্রন শেয়ার করতেছে আর একটা পরমাণু পি অরবিটাল দিয়ে ইলেকট্রন শেয়ার করতেছে, হতে পারে না? এটা কি এসপি, এটাকে বলা হয় এসপি অতিক্রমণ। হুম, তাহলে ব্যাপারটা কেমন দেখাবে? ব্যাপারটা এরকম দেখাবে না? দেখতো এরকম দেখাবে কিনা? তাহলে ওভারঅল স্ট্রাকচারটা কেমন দেখায়? ওভারঅল স্ট্রাকচারটা যেদিকে ইলেকট্রন শেয়ার করছে ওইদিকে ফুলাই দিব আমরা, এদিকে ইলেকট্রন শেয়ার হয়েছে তার মানে এদিকে ফুলাই দিলাম, এদিকে চিকন করে দিব। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ওভারঅল স্ট্রাকচার। আবার এমন হতে পারে একটা পরমাণু পি অরবিটাল আর আরেকটা পরমাণু পি অরবিটাল, তাই না? পিপি, পিপি অতিক্রমণ হতে পারে না? এই যে পি অরবিটাল প্লাস, তাহলে অতিক্রমণ জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? শিওর? তাহলে ওভারঅল স্ট্রাকচারটা এরকম দেখাবে। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে ওভারঅল স্ট্রাকচারটা এটা কেমন রাখবো? এ অনেকটা এরকম থাকে, ধরো হুম, এরকম হবে। পিপি অতিক্রমণ, এটাকে বলা হয় পিপি অতিক্রমণ। হুম, শক্তির ক্রম, শক্তির ক্রম সব থেকে বেশি কোনটার? মানে এস এস নাকি এসপি নাকি পিপি? বল। এই যে পিপি, দেখ, কি দেখবি দেখ। হয়েছে? আচ্ছা, তাইলে এখন দেখ, শক্তির ক্রম সব থেকে বেশি কোনটা হবে? শক্তির ক্রম হচ্ছে সব থেকে বেশি হবে পিপিতে। ভেরি গুড, কেমনে পাচ্ছস দেখি? ইয়া বল, পিপি সিগমা বন্ডের, হ্যাঁ লজিক বল, শক্তি সব থেকে বেশি হবে, তারপর হচ্ছে পিএস, তারপর হচ্ছে পিএস, তারপর হচ্ছে এসএস, হ্যাঁ, তারপর হচ্ছে কি এসএস। লজিকটা কি জানোস? একটু আগে আমি একটা কথা বলছি, যে কথাটা একটু পরে কাজে লাগবে বলছিলাম, অতিক্রমণ যত বেশি হবে বন্ধন তত শক্তিশালী হবে। অতিক্রম অক্ষ বরাবর বেশি কাজ করে। এস অরবিটালে কি কোনো অক্ষ আছে? এস অরবিটাল তো গোলাকার, কোনো অক্ষ আছে? অক্ষ নাই। কিন্তু পি অরবিটাল অক্ষ আছে, দেখবি পি অরবিটাল অক্ষ আছে, পি এক্স পি ওয়াই পি জেড, এই যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, জান ঠিক না? এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, পি অরবিটালে কিন্তু পি জেড পি এক্স পি এক্স পি ওয়াই পি জেড অক্ষ, কিন্তু এস অরবিটাল তো গোলাকার, এস অরবিটালে কোনো অক্ষ নাই। হ্যাঁ, তাহলে আমরা কি লিখবো? কারণ এস অরবিটাল কোনো অক্ষ নাই, এস অরবিটালের কোনো অক্ষ নাই, কারণ এস অরবিটালে কি নাই? কোনো অক্ষ নাই। হুম, আর অধিক্রমণ অক্ষ বরাবর বেশি হয়, আর অধিক্রমণ অক্ষ বরাবর বেশি হয়। তাহলে এটা কি পারবে কিনা পরীক্ষার হলে ব্যাখ্যা করতে? অক্ষ বরাবর বেশি হয়,
অক্ষ বরাবর বেশি হয়। তাহলে আমরা নেক্সট টপিকে যাচ্ছি। সিগমা বন্ড কিন্তু শেষ, এখন আমরা কি দেখবো? এখন আমরা পাই বন্ড, এই যে কারণ এস অরবিটাল কোন অক্ষণে আর ওদের আর সিগমা বন্ড কিন্তু শেষ, এখন আমরা কই যাব? এখন হচ্ছে আমরা পাই বন্ডে যাব। পাই বন্ধন, এই চ্যাপ্টার কিন্তু শেষের দিকে চলে আসছি আমরা। ধর এটা একটা পরমাণু দুইটা পি অরবিটাল, হ্যাঁ, এটা একটা পরমাণু দুইটা পি অরবিটাল, এটা আর একটা পরমাণুর দুইটা পি অরবিটাল, দুইটা পি অরবিটাল। আচ্ছা, প্রথমে কি হবে? প্রথমে অবশ্যই সিগমা বন্ড গঠন করতে হবে, প্রথমে অবশ্যই সিগমা বন্ড দিয়ে ওরা যুক্ত হতে হবে। এই যে দেখতো মুখোমুখি হচ্ছে কিনা, মুখোমুখি ওদের ইলেকট্রন শেয়ার হয়েছে কিনা দেখতো, মুখোমুখি ইলেকট্রন শেয়ার হয়েছে। এই যে সিগমা বন্ড যখন গঠন করে ফেলছে, সিগমা বন্ড যখন এখানে গঠন করে ফেলছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে সিগমা বন্ড। এটা কি? এটা হচ্ছে সিগমা বন্ড। সিগমা বন্ড কিন্তু একটাই সম্ভব, আর এটাই ফার্স্ট এটাই লাস্ট, প্রথমটা অবশ্যই সিগমা বন্ড হবে আর এটাই লাস্ট সিগমা বন্ড, এরপর আর কোনো সিগমা বন্ড সম্ভব না। হ্যাঁ, তাহলে এখানে হবে এই, এই যে এই অরবিটাল, এই অরবিটাল দুইটার মধ্যে পাই বন্ড হবে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পাই বন্ড। এটাকে কি বলা হয়? পাই বন্ড। আবার তুই এখানে খুব ভুলবশত বলে দিস না এখানে দুইটা পাই বন্ড হয়েছে, একটা এদিকে একটা এদিকে, পাই বন্ড একটাই হয়েছে, এটা এটা পুরাটা মিলে একটা পাই বন্ড, কারণ এটা পুরাটা মিলে একটা অরবিটাল, এটা পুরাটা মিলে একটা অরবিটাল, এ অরবিটালের ভিতর যে বন্ডটা হয়েছে এটা হচ্ছে কি? পাই বন্ড। হুম, দাঁড়া একটু। হুম, আচ্ছা, তাহলে পাই বন্ড কয়টা হয়েছে? পাই বন্ড কিন্তু এখানে একটা, ভুলেও বলিস না দুইটা, তার কারণ এটা পুরাটা একটা অরবিটাল, এটা পুরাটা একটা পি অরবিটাল, এটা পুরাটা একটা পি অরবিটাল, তো একটা পি অরবিটাল একটা পি অরবিটাল মাঝে একটাই তো পাই বন্ড সম্ভব হবে, তাই না? আর তার মানে পাই বন্ড হয় কোথায়? পাই বন্ড অবশ্যই সমান্তরাল হয় না? এই পি অরবিটাল আর এই পি অরবিটাল সমান্তরাল আছে না? সমান্তরালে হয়। আর সীমা বন্ড কিভাবে হয়? মুখোমুখি হয়। হুম, সমান্তরালে হয়। তাহলে আমরা একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল যেমন CS2 ডবল বন্ড CS2, তো এখানে কি হবে? এখানে দেখ, কার্বন আর এই কার্বন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, CS2 এখানে দুইটা বন্ড আছে, তাই না? প্রথম বন্ডটা একটা কার্বনের সাথে একটা বন্ড, অবশ্যই এই প্রথম বন্ডটা অবশ্যই কি? সিগমা। এই প্রথমটা কি? সিগমা। আর এর পরেরটা অবশ্যই কি হবে? পাই, কারণ সিগমা একটাই সম্ভব, বাকি বাকিগুলো কি হবে? পাই হবে। হ্যাঁ, পাই হবে। আ- যদি কার্বন কার্বন ট্রিপল বন্ড হয়, তারা এটা আসলে নোটে থাকা ভালো, কার্বন কার্বন ট্রিপল বন্ড হলে প্রথমটা, প্রথমটা অবশ্যই কি? সিগমা বন্ড, প্রথমে সিগমা বন্ড দিয়ে যুক্ত হয়েছে। হ্যাঁ, এই যে সিগমা বন্ড, সিগমা বন্ড, আর দুইটা বন্ড অবশ্যই কি হবে? বাকি দুইটা সিগমা বন্ড তার পসিবল না, তার মানে বাকি দুইটা কি হবে? বাকি দুইটা পাই বন্ড, পাই বন্ড। জিনিসটা বুঝতে পারছি, এটাই হচ্ছে পাই বন্ড, পাই বন্ড নিয়ে আর কিছু পড়ালেখার কিছু নেই। হুম, তারপর হচ্ছে যে একটা লাস্ট প্রশ্ন, এটাই আমাদের আজকের লেকচার লাস্ট টপিক, সেটা হচ্ছে শঙ্কর অরবিটাল কোনো পাই বন্ধন অংশ নেয় না কেন? হুম, শঙ্কর অরবিটাল, শঙ্কর অরবিটাল কোনো পাই বন্ধনে অংশ নেয় না কেন? কোনো পাই বন্ধনে অংশ নেয় না কেন? পাই বন্ধনে অংশ নেয় না কেন? অংশ নেয় না কেন? হুম, শঙ্কর অরবিটাল মানে কি? ওই যে কালকে শঙ্করায়ন পড়াবো না, তখন বুঝবি শঙ্করায়ন কি। কালকে পড়াবো না, রেকর্ডটা করা আছে, তুই চাইলে আজকেও করতে পারো, সেটা তোর ইচ্ছা। হুম, পাই বন্ড হওয়ার জন্য সমান্তরালে থাকা লাগে, তাই তো? পাই বন্ড হওয়ার জন্য সমান্তরালে থাকা লাগে। এটার ব্যাখ্যা হচ্ছে পাই বন্ধন গঠনের জন্য, গঠনের জন্য
সমান্তরাল থাকা লাগে, সমান্তরালে থাকা লাগে, সমান্তরালে কেমনে থাকবে? সমান্তরালে থাকবে মানে একটা পি অরবিটাল, একটা পরমাণুর একটা পি অরবিটাল আরেকটা পি অরবিটালের সাথে 90 ডিগ্রি কোণে থাকলে তবে দুইটা পরমাণুর মধ্যে সমান্তরাল সম্ভব হবে। যেমন এটার সাথে এই 90 ডিগ্রি সম্ভব না, এই যে এটার সাথে এটা 90 ডিগ্রি না, আর এটার সাথে এটা 90 ডিগ্রি বলে এই দুইটা হচ্ছে সমান্তরালে আছে, নাহলে তার পসিবল হইতো না, হইতো না। এখন শঙ্কর অরবিটালে আমরা আমরা যখন সংকরায়ন ক্লাসটা করবি তখন দেখবি যে সংকরায়ন অনেক প্রকার, sp3, sp2, হ্যাঁ, তারপর জৈব যৌগতে পড়াইছি sp, এই sp3 sp2, এই যে sp এগুলোর বন্ধন কোণ হচ্ছে যে 109.5 ডিগ্রি, 109.5 ডিগ্রি, তারপর হচ্ছে যে 120 ডিগ্রি, হ্যাঁ, এটা হচ্ছে 120 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি। তো এরকম হলে কি কখনো মানে বন্ধন কোণ যখন 90 ডিগ্রি হচ্ছে না তখন কি দুইটা পরমাণুর, এই যে একটা পরমাণুর নিজেদের ভিতরে 90 ডিগ্রি পসিবল হচ্ছে না, তাহলে কি আরেকটা পরমাণুর সাথে কখনো সমান্তরাল থাকতে পারবে এবং সোজা সোজা থাকতে পারবে? পারবে না, আর সেই জন্য হয় না। বুঝতে পারছি? তাহলে আসবে না, 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 কখনোই হবে না, শঙ্কর অরবিটালে কখনোই হবে না বন্ধন কোণ। হ্যাঁ। হুম। 90 ডিগ্রি 90 ডিগ্রি সমান্তরাল নয়। এটা আর এটা এটার ভিতর নিজেদের ভিতর অরবিটাল গুলা পরস্পর 90 ডিগ্রিতে আছে, যেমন এই অরবিটালটা এই অরবিটালের সাথে 90 ডিগ্রিতে আছে বলে এটা সোজাসুজি আছে, এটাও সোজাসুজি আছে। এটা সোজাসুজি থাকার কারণে আর এটা সোজাসুজি থাকার কারণে এটা আর এটা পরস্পর সমান্তরাল হয়ে গেছে। হুম। তাহলে বুঝাতে পারছি না? তাহলে আজকের টপিক শেষ। তাহলে আজকে চ্যাপ্টার শেষ, শঙ্করায়নের ক্লাসগুলো আমি দিয়ে দিব, হ্যাঁ, প্লে লিস্টে অ্যাড করে দিব। হাইব্রিডাইজেশন পার্ট 1, হাইব্রিডাইজেশন পার্ট 2 এই নামে থাকবে। হুম। ওকে, ঠিক আছে তাহলে ছুটি। ওকে।